মামা 3 প্লেট ফুচকা দেন। দিচ্ছি মামা, একটু বসেন। তাড়াতাড়ি করেন। এই তো হয়ে গেছে, এই নিন। মামা আপনার তেঁতুলের টকটা তো খুব মজা, কে বানাইছে? আগে আমি বানাইছি। আপনাকে তো এখানে আগে দেখি নাই। আগে আগে স্টেডিয়ামের ওখানে বেচতাম। ওটা স্টেডিয়াম হবে। ওই একই হলো, বুঝতেই তো পারছেন, জীবনে স্কুলের বারান্দায় ঠ্যাং রাখিনি। আপনার ফুচকাগুলো খুব মজা, এখন থেকে আমরা প্রতিদিন খেতে আসবো। জি মামা, আইসেন। আপনারা না আসলে আমার ফুচকাগুলো কে খাবে? বিল কত আসছে? 90 টাকা। এই নিন বাকি 10 টাকা। এটা আপনার কাছে রেখে দেন। এটা হয় না মামা। আরে রাখেন তো। আচ্ছা। তারপর ছেলেগুলো চলে গেল। আপনারা আগামাথা কিছুই বুঝেন নাই মনে হয়। আসুন আপনাদের ছোট্ট করে পরিচয়টা দেই। আমি আফনান। এতক্ষণ হয়তো বুঝে গেছেন আমি একজন ফুচকাওয়ালা। আমি সিটি কলেজের সামনে ফুচকা বিক্রি করি। এইটা আমার ছদ্মবেশ। আমার আরও একটা পরিচয় আছে, আমি হলাম, থাক সেটা আস্তে আস্তেই জানবেন। গল্পের সাথে থাকেন। আর আপাতত এটুকুই, এখন গল্পে ফিরা যাক। গুনগুন করে গান গাইতে গাইতে ফুচকা বানাচ্ছি। বানানো শেষে মোবাইলটা হাতে নিয়ে গতরাতে সিসিটিভি ফুটেজগুলো দেখতে লাগলাম। গতরাতে কলেজের গেট থেকে শুরু করে রাস্তার বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কিসের ক্যামেরা, কী জন্যই বা আমি ফুচকাওয়ালার রূপ নিলাম। সে কথাগুলো রহস্যই হয়ে যাক। না, তেমন কিছুই তো ধরা পড়েনি। এই মামা ফুচকা দিন তো। মানুষের গলার আওয়াজ পেয়ে আমি তাড়াতাড়ি মোবাইলটা লুকিয়ে ফেললাম। কয় প্লেট মামা? এই কে কি প্লেট খাবি? আমার এক হলেই চলবে। আমারও এক। আচ্ছা মামা 6 প্লেট দিন। আচ্ছা একটু বসেন। 6 প্লেট বানিয়ে ওদেরকে দিলাম। মামা টকটা তো খেতে সেই, কে বানাইছে? আগে আমি। ওরা খাওয়া শেষ করে টাকা দিয়ে চলে গেল। বিকেলে বাসায় চলে আসলাম। বাসায় এসে আর আসার আগে রূপ নিয়ে নিলাম। রাতে ফুটেজ দেখছি। ফুটেজটা চালু রেখে বসে থাকলাম, যদি কিছু ধরা পড়ে। এর মাঝেই খাওয়া দাওয়া সেরে ফেললাম। এভাবে রাত 11টা পর্যন্ত দেখলাম, কিন্তু কোনো কিছুই তো চোখে পড়ল না, তাই ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে 11টার পরের ফুটেজ চেক করলাম, না কিছুই তো নেই। সকালে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে যেখানে ফুচকার জন্য ভ্যান গাড়িটা রেখেছিলাম ওখানে গিয়ে আবারও ফুচকাওয়ালার রূপ নিলাম। তারপর গাড়ি ঠেলতে ঠেলতে কলেজের সামনে চলে আসলাম। গেট থেকে কিছুটা দূরে দাঁড়ালাম, চারদিকে ভালো করে উকিঝুঁকি দিতে লাগলাম। তেমন কেউ এখনো আসেনি। আমি আমার কাজে মনোযোগ দিলাম। আস্তে আস্তে সবাই আসতে লাগলো। সকালের দিকে তেমন বিক্রি হলো না। 12টার দিকে গতকালকে ছেলেগুলো আসলো। মামা কেমন আছেন? আজ্ঞে আপনাদের দোয়ায় ভালোই আছি। ফুচকা কয় প্লেট দিব মামা? 3 প্লেট। আচ্ছা এই নিন। ওরা খেয়ে গতকালের মতন 100 টাকা দিয়ে চলে গেল। মামা 1 প্লেট ফুচকা দিন তো। মেয়েটার দিকে তাকাতেই আমি অবাক। তুই? আস্তে, সাবধানতা অবলম্বন করুন, দেয়ালেরও কান আছে। ফুচকা দেন। এই নিন আপা আপনার ফুচকা। একটা হাসি দিয়ে ফুচকা নিয়ে নিল। খাওয়া শেষ করে একটা 50 টাকার নোট দিয়ে চোখের ইশারায় কি জানি বলে চলে গেল। আমি টাকার উপর তাকাতেই দেখলাম একটা লেখা লেখা ছিল সেখানে, আমি এখানে ভর্তি হয়েছি। তবে যাই বলেন, আপনাকে ফুচকাওয়ালা বেশি জোস লাগছে। আমি একটা হাসি দিয়ে টাকাটা পকেটে ঢুকিয়ে নিলাম। রাতে ওকে ফোন করে পরবর্তী নির্দেশনা দিয়ে দিলাম। তারপর ফুটেজ চেক করলাম, না আজকেও তো কিছু ধরা পড়েনি। এইভাবেই কয়েকদিন চলে গেল। এখন নিজেকে সত্যি সত্যি ফুচকাওয়ালা মনে হচ্ছে। আমার ফুচকা এই কয়েকদিনে অনেকের মন জয় করে নিয়েছে। সীমা ভিতরের খাবরা খবরগুলো দিতে থাকে। এতে তেমন কোনো ক্লু পেলাম না। মামা ফুচকা দেন তো। দিতেছি মামা। ছেলেটার দিকে তাকাতেই আবার অবাক হলাম, কারণ এটা নাহিদ। এভাবে দেখেন না, ফুচকা দেন। দিতেছি মামা, একটু বসেন। হুম। এই নিন মামা।
খাওয়া শেষ করে একটা 50 টাকার নোট দিয়ে চলে গেল। আমি টাকার দিকে তাকিয়ে দেখলাম কিছু লেখা আছে। টাকায় লেখা ছিল, আমি আজকে এখানে ভর্তি হয়েছি, আমি আর সীমাকে পাঠানো হয়েছে আপনাকে হেল্প করার জন্য। টাকাটা পকেটে ঢুকিয়ে নিলাম। রাতে বাসায় বসে বসে 2টা টাকার দুজনের জন্য পরবর্তী নির্দেশনা লিখে দিলাম। আর পরদিন প্রথমেই সীমা আসলো, ফুচকা খেয়ে টাকা দিলে ওকেও নির্দেশনা দিয়ে দিলাম। টাকা ফেরত দেওয়ার সময় 12টার দিকে নাহিদ আসলেও ওকেও দিয়ে দিলাম। আর নাহিদকে 5 দিনের সময় দিলাম। কিছুক্ষণ পর ছেলেগুলো আসলো। কেমন আছেন মামা? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো। আগে ছোট মুখে একখান কথা বলতে পারি? বলেন। আমাকে কি আপনাদের মামার বয়সী মনে হয়? দেখেন, আমি কত স্মার্ট, একখান পোলা, আর এখনো বিয়েও করিনি, তাহলে মামা হইলাম কেমনে? আপনাগর থেকে শুনে আমাদের পাঠকরা আমাকে মামা ডাকছে এখন। আচ্ছা, তাহলে ভাই বলবো। এটা ঠিক আছে। এই নিন, আপনাদের ফুচকা রেডি। হ্যাঁ, দেন। তা মামা, প্রেম টেম করেন নাকি? নাউজুবিল্লাহ, কি কও ভাগিনা? এগুলো আইছে আপনাদের জন্য। কত স্মার্ট পোলা আপনারা, আর আমাকে দেখেন এই ছেঁড়া লুঙ্গি। মামা, আচ্ছা ভাই, আপনাদের কলেজে নাকি কয়েকদিন আগে অদ্ভুতভাবে 3টা খুন হয়েছিল। আপনি এ খবর কেমনে পাইলেন? এটা কি কন মামা? এই খবরটা তো সবখানে ছড়িয়ে পড়ছে, আর মানুষের মুখে মুখে এইটা ছাড়া আর তো কিছুই শুনি না। হ্যাঁ, খুব বাজেভাবে খুন হয়েছে। যারা খুন হয়েছে তাদের পরিচয় কি পাওয়া গেছে? সেটা জানি না, তবে ওদের চেহারা কিছু বোঝা যাচ্ছিল না। পুরো চেহারা ক্ষতবিক্ষত। কে বা কারা এভাবে মারলো? খুনি এখনো ধরা পড়েনি, সবাই খুব আতঙ্কে আছে। থাকারই কথা। আচ্ছা মামা, তুমি থাকো কোথায়? নিমতলি বস্তিতে। ও জি মামা। আচ্ছা, খুন কি দিনে হয়েছিল? না, সম্ভবত রাতে। আচ্ছা, আপনাদের এত বড় কলেজ, ওই গোল গোল ওই কতগুলো থাকে যে বিভিন্ন জায়গায় লাগানো থাকে, ওইগুলো নাই? গোল গোল কি মামা? ওই যে ভিডিও করে। ও, সিসি ক্যামেরা? হ্যাঁ, ছিছি ক্যামেরা। আরে ছিছি না, সিসি। ওই একই হলো। এগুলো নাই থাকলে কি আর খুন করে পার পেয়ে সব ওখানে ধরা পড়তো? শুধু ক্যান্টিনে আর স্যারদের অফিসে লাগানো আছে। ও আচ্ছা যাই, তোমার বিল নাও। না মামা, আই যে টাকা নিব না। কেন? আজকে আমি আপনা করে ফ্রি খাওয়াইলাম, আপনারা আমার প্রথম কাস্টমার। না, আপনার লস হবে। হইব না, তোমরা যদি টাকা দাও আই কষ্ট পাবো। আচ্ছা যাই তাহলে। বিকেলে গিয়ে ওদের ডিএনএ টেস্ট করে ওদের পরিচয় বের করা হয়েছিল, ওটা সংগ্রহ করলাম। কিন্তু আশ্চর্যের বিষয়ে খুনি কোনো চিহ্ন রেখে যায়নি। দুজনকে ওদের নাম ঠিকানা দিয়ে কলেজে গিয়ে খোঁজ করতে বললাম। পরের দিন কলেজের সামনে গিয়ে দেখতে পেলাম অনেক পুলিশ, সবাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। ও আমাদের ইউনিটেরও কয়েকজনকে দেখতে পেলাম। আমি নাহিদকে ফোন করে দোকানে আসতে বললাম। কিছুক্ষণ পর আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত পুলিশ কেন? এখানে আবার খুন হয়েছে? হোয়াট? খুন কি আগের মতন হয়েছে? জি স্যার। তোমাকে যে কাজটা করতে দিয়েছিলাম করেছো? না স্যার, এতগুলো মানুষের সামনে অনেক কঠিন এটা, তবে 5 দিনের ভিতর কমপ্লিট হবে। ওকে, ইউ ক্যান গো। ইয়েস স্যার। ইস, কালকে রাতে কেন যে ফুটেজ চেক করিনি। ওখানে আর না থেকে বাসায় চলে আসলাম। এসে গতকাল রাতের সম্পূর্ণ রেকর্ড চেক করলাম। না, কিছুই তো ধরা পড়েনি। তাহলে খুনিরা প্রবেশ করলো কিভাবে? কেসটা পুরোটাই জটিল। তখনই উপর মহল থেকে জরুরিভাবে তলব পাঠালো, তাই আমিও চলে গেলাম। বড় স্যার আসলে সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। পরপর 4টা খুন, ঠিক একইভাবে কি হচ্ছে এসব? বুঝতেছি না স্যার। মিস্টার আফনান, এটা তদন্তের সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। কতদূর এগুলো? এখনো তেমন কোনো ক্লু পেলাম না। আমি কলেজের গেটের চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখানেও কিছু ধরা পড়েনি স্যার। স্যার, লাশের সাথে একটা কাগজও পেয়েছিলাম। কিরকম কাগজ? স্যার, কাগজের লেখা ছিল আতঙ্ক। এটা কোন চক্রের কাজ হতে পারে?
স্যার, আমি কলেজে খোঁজ নিয়ে জানতে পারলাম যারা খুন হয়েছে তারা কেউ কলেজের শিক্ষার্থী না। কেসটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে। যে করেই হোক খুনিকে ধরতে হবে, না হলে আমাদের টিমের অনেক বদনাম হয়ে যাবে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। মিস্টার আফনান, আপনাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি আপনি সফল হবেন। আপনার প্রতি আমার পুরো ভরসা রয়েছে। জি স্যার। মিটিং শেষ করে বাসায় চলে আসলাম। এসে ভাবতে লাগলাম কি করা যায়, খুবই জটিল কেস। তখনই সীমার ফোন। হ্যালো। স্যার, আপনার কথা মতো পুরো কলেজ ভালো করে পরিদর্শন করলাম। কিছু বুঝতে পারলে? স্যার, কলেজের পেছনে আরও একটা গেট আছে, কিন্তু এটা দিয়ে কারো চলাচল নাই বললেই চলে। তাহলে কি খুনিরা এই গেট দিয়ে প্রবেশ করে? হতে পারে। ফোন রেখে দিয়ে চিন্তা করতে লাগলাম। রাতে গিয়ে পুরো কলেজে ঘিরে সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম, বিশেষ করে পিছনের গেটে। যেহেতু 4টা খুন হয়েছে, সেটা আরও খুন হতে পারে। খুনি কে, যে করেই হোক বের করতে হবে। আর এটা আমার মান সম্মানের প্রশ্ন। আমার পুরো টিমের সম্মান এর সাথে জড়িয়ে আছে। তারপর সবাই এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন আবার ফুচকাওয়ালার রূপে কলেজের সামনে গেলাম। দেখলাম সকল স্টুডেন্ট রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। আমি সবকিছু প্রত্যক্ষ করছি। আমার মাথায় বারবার এটা ঘুরতেছে যে খুনি শুধু এই কলেজের ভিতর, বাইরের মানুষ খুন করছে কেন? আসলে তার উদ্দেশ্য কি? এবার এভাবে 3টে দিন চলে গেল, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। 1 প্লেট ফুচকা দেন তো। হ্যাঁ দিচ্ছি মামা, বসেন। ওকে ফুচকা দিয়ে আমি আমার কাজে মনোযোগ দিলাম। তখনই ওই ছেলেগুলো আসলো। হ্যাঁ দিচ্ছি ভাগিনা, এই কয়েকদিন আসো নাই কেন? দিচ্ছি, একটু বসেন। আজকে সূর্য কোন দিকে এসেছে? সব কাস্টমার একসাথে আসছে, একা হাতে কতগুলো ফুচকা বানাবো? হ্যাঁ দিচ্ছি, বসেন। ফুচকা বানিয়ে একে একে সবাইকে দিলাম। শেষের একজনকে দিতে গিয়ে একটা ফুচকা ভুলক্রমে একটা মেয়ের গায়ের উপর পড়ে যায়। সাথে সাথেই আমি তো থপ হয়ে গেলাম। শালা ছোট লোকের বাচ্চা, দিলে তো আমার কাপড়টা নষ্ট করে। চোখ কোথায় রাখিস? আগে আমি খেয়াল করিনি। খেয়াল করবি কেমনে, যে যত সব ছোট লোক? এই যে আপনি বারবার কাকে ছোট লোক বলছেন? দেখতে পাচ্ছেন না? সম্মান দিয়ে কথা বলবেন, কোনো মানুষকে ছোট করে দেখবেন না। হ্যাঁ রত্না, তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো কেন? উনি হয়তো না দেখে ভুল করে ফেলেছেন, তাই বলে এভাবে অপমান করবে? তোদের সামসামি করতে কে বলেছে? আমি যা খুশি তাই করব। মুখ সামলে কথা বলেন, বেয়াদব মেয়ে কোথাকার। ওই, তোর তো সাহস কম না? আমাকে বেয়াদব বলছিস? আমাকে চিনিস? তোর মতো বেয়াদব মেয়েকে চেনার কোনো ইচ্ছে আমার নেই। বাড়াবাড়ির কি দেখেছিস? আপনারা আমার কারণে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমি আপনার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তোকে আমি দেখে নেব। তোর জন্য কোথাকার কোন মেয়ে আমাকে কথা শুনিয়েছে। মামা, মেয়েটার খুব ডিয়ারিং আর দেমাগ বেশি। দেখেই বুঝলাম আজ গরিব বলে এভাবে অপমান করলো। মেয়েটা মানুষকে মানুষ হিসেবে মনে করে না, সবাইকে যেভাবে অপমান করে। এটা কি কোনো ধনীর মেয়ে? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের একমাত্র মেয়ে। ও আচ্ছা, আজ উঠি। ওরা বিল দিয়ে চলে গেল। তারপর নাহিদা সীমা চলে গেল 2টা 50 টাকার নোট দিয়ে। আর আমি জানি যে টাকাতে কিছু লেখা থাকবে, তাই প্রথমে নাহিদেরটা পড়লাম। স্যার, কাজ কমপ্লিট, মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। টাকাগুলো আলাদা পকেটে রাখলাম। রাতে মোবাইলের ফুটেজ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। পরদিন আর ফুচকা নিয়ে গেলাম না। আজকে খুন হওয়া একটা ছেলের বাসায় গেলাম, সাথে আছে সহকারী মাহমুদ। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল একজন মধ্যবয়স্ক মহিলা। কাকে চাই? আমরা গোয়েন্দা কমিটি, আপনার ছেলের খুনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে এসেছি। ভিতরে আসুন।
আচ্ছা, আপনার ছেলে যেদিন খুন হয় ওই দিন বাসা থেকে কখন বের হয়েছিল? আমার ছেলে তো খুন হওয়ার 3 দিন আগে বাসা থেকে বের হয়েছিল ঢাকায় যাওয়ার জন্য। ঢাকায় কেন? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। ঢাকায় গেলে এখানে খুন হলো কেমনে? সেটা তো জানি না স্যার, কে বা কারা এভাবে আমার বুক খালি করলো। আপনি শান্ত হন, আমরা আপনার ছেলের খুনিকে ঠিকই ধরবো। আপনি আমাদের উপর ভরসা রাখুন। তারপর ওখান থেকে চলে আসলাম। একটা ব্যাপার মাথায় আসছে না, বের হয়েছে 3 দিন আগে আর ঢাকা যাওয়ার জন্য, কিন্তু খুন হয়েছে চট্টগ্রামের একটা কলেজে। ব্যাপারটা কেমন যেন ঘোলাটে হয়ে গেল না? এইভাবেই 7 দিন চলে গেল। এই 7 দিন এই কলেজের ভিতর কাউকে প্রবেশ করতে দেখলাম না। প্রতিদিন ফুটেজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে চেক করলাম। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলাম নাহিদ ফোন দিয়েছে। হ্যালো। স্যার? কি হয়েছে? স্যার খুন। কি কি কোথায়? স্যার কলেজের গেটম্যান খুন হয়েছে। কি কখন? ওনাকে কে জানি গুলি করেছে। আচ্ছা, ওনার আশেপাশে কোনো কাগজ আছে কিনা দেখো তো। ওকে স্যার। ফোন রেখে দিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলাম। ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে দারোয়ান গেটের সামনে বসে আছে। 1 ঘন্টা পর উঠে দক্ষিণ দিকে হাঁটা ধরলো। স্পষ্ট করে দেখার জন্য ওই দিকের একটা ক্যামেরার ফুটেজ থেকে করতে লাগলাম। দেখলাম দারোয়ান চারপাশে ঘুরে আবার ওই আগের জায়গায় এসে বসলো। কিছুক্ষণ পর আবার উঠে চলেও গেল। এবার পিছনের ক্যামেরায় গেলাম। না, উনি তো এদিকে আসেনি। সামনের ক্যামেরায় গিয়ে দেখলাম উনি আগের জায়গায় বসে আছে, একদম কোনো নড়চড় নেই। এইভাবে অনেকক্ষণ দেখলাম, কিন্তু উনি এক বিন্দুও নড়ল না। বসার সাথে সাথে কেউ ঘুমিয়ে যেতে পারে, ব্যাপারটা কেমন জানি লাগলো। তাই জম হয়ে দেখলাম ওনার বুকের বাপাশে রক্ত। আর বুঝতে বাকি রইল না ওনাকে গুলি করা হয়েছে, কিন্তু গুলিটা করলো কিভাবে? খুনি তো কোথাও দেখলাম না। এতগুলো ক্যামেরার মধ্যে একটা তো ধরা পড়ল না। তখনই নাহিদের ফোন। কিছু পেলে? আমাদের কর্মীরা ভালো করে দেখেছে কিন্তু কিছু পায়নি। ও আচ্ছা, ওখানে কি কলেজের স্টুডেন্টরা সবাই আছে? জি স্যার, আপনি আসবেন না? আমি যদি যাই আমাকে তো সবাই চিনে ফেলবে, তাহলে সবকিছু বরবাদ হয়ে যাবে। তাহলে কি করবেন স্যার? পুলিশদের বলো সবাইকে পাঠিয়ে দিতে। আজকে আমি নিজে তদন্ত করব। ওকে স্যার। আচ্ছা, সীমা কোথায়? আছে স্যার। ওকে বলো অফিসে যেতে। ওকে স্যার। তারপর আমি আর মাহমুদকে ফোন দিয়ে আমার বাসার সামনে আসতে বললাম। রেডি হয়ে পিস্তলটা কোমরে গুজে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। কিন্তু মাহমুদ এখনো আসেনি। 10 মিনিট পর আসলো। সরি স্যার, দেরি হয়ে গেল। ইটস ওকে, লেটস গো। ওকে স্যার। তখনই স্যারের ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কোথায়? এই তো স্যার, ঘটনাস্থলে যাচ্ছি। ওকে। ফোন রেখে দিল। তারপর গাড়ি নিয়ে চলে আসলাম কলেজের সামনে। দেখলাম অনেক পুলিশ আর আমাদের গোয়েন্দা সদস্য। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে সবাই আমাকে স্যালুট জানালো। কোনো ক্লু পেলেন আপনারা? স্যার কিছু পেলাম না। আমি লাশটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। গুলিটা ওনার বুকে লেগেছে। লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। অ্যাম্বুলেন্স এনে লাশ পাঠিয়ে দেওয়া হলো। তারপর পুরো কলেজে লকডাউন করে দেওয়া হলো। যতদিন না পুলিশ এটা খুলবে ততদিন কেউ প্রবেশও করতে পারবে না। তারপর ওখান থেকে সোজা অফিসে চলে গেলাম। পরদিন রিপোর্ট চলে আসলো। কিছু পাওয়া গেল না, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ডাক্তার প্যাকেট থেকে একটা বুলেটটা বের করে একটা আশা জাগালো। এটা কি দেখতে পারছেন? এটা একটা বুলেট আর কি। এটা ওনার বুকের ভেতর দিয়ে ঢুকেছিল। সেটা তো জানি, গুলি করলে তো বুলেট ঢুকবেই। কুল কুল, এই বুলেটের দিকে ভালো করে লক্ষ্য করেন তো। কি বুঝলেন? না। আপনার রিভলভারটা একটু দেন তো। এই নিন। এটার গতিবেগ তো 400 মিটার। জি ঠিক ধরেছেন, ব্রাজিলিয়ান। এটা তো নতুন মনে হয়। জি 6 মাস আগে দেওয়া হয়েছে, আগেরটা নিয়ে। আগেটার গতিবেগ কত ছিল? 120 মিটার। ও, তাহলে আগেটার চেয়ে এটা বেশি শক্তিশালী।
আচ্ছা, আপনি ঠিক কি করতে চাইছেন একটু বলবেন? শুধু পিস্তলের ডিটেলস নিচ্ছেন? কুল বাবু কুল। হট বুইরা হট। আপনার সাথে মজা করার সময় নাই এখন, আসল কথা বলেন। আপনার বুলেটগুলো একটু বের করে দিবেন। এবার ভালো করে লক্ষ্য করে দেখান তো, আপনার বুলেটের সাথে এটা একদম মিলে গেছে। এগুলোর সাথে যদি এটা ভুলে মিশিয়ে দেই, আপনি ধরতেই পারবেন না। তাই তো দেখছি। তার মানে বোঝা যায়। কি বোঝা যায়? তার মানে খুনি এরকম কোনো গুলি দিয়ে করেছে। কিন্তু এই অস্ত্র গুলি তো একমাত্র সরকারি। সেটা আপনি খুঁজে বের করুন, আমার কাজ এখানেই। বাসায় চলে আসলাম, এসে ভিডিওটা আবার দেখলাম, ভালো করে জুম করে দেখলাম। উনি গেটের দিকে মুখ করে বসেছিলেন, তার মানে সামনে থেকে করা হয়েছে। বাসা থেকে বের হয়ে সোজা চলে আসলাম কলেজের সামনে। এসে চারদিকে ভালো করে দেখতে লাগলাম। সবাই পূর্ব দিকে মানে গেটের দিকে সোজাসুজি চোখ পড়তেই আমার মধ্যে আধার সঞ্চার হলো। হঠাৎ পূর্ব দিকে মানে গেটের ঠিক সোজাসুজি চোখ পড়তেই দেখলাম কয়েকশো মিটার দূরে দুইটা উঁচু বিল্ডিং একসাথে দাঁড়িয়ে আছে। সেই সাথে একটু আশার আলো দেখতে পেলাম। এই দুইটা থেকে যে কোনো একটা থেকে গুলি করা হয়েছে আমার মনে হচ্ছে, কারণ আশেপাশে তেমন সুবিধার জায়গা নেই যেখান থেকে নিশানা বরাবর হবে। আমার সন্দেহের তীর ওই বিল্ডিং দুইটার উপর যাচ্ছে বারবার করেই। ফোন করে নাহিদ, সীমা আর মাহমুদকে ডেকে নিলাম। আধ ঘন্টার ভিতর ওরা এসে পড়ল। চল ওই বিল্ডিংগুলো সার্চ করে আসি। এই বিল্ডিংগুলো চার্জ কত করে এবং কি হবে? ওদের সব ভেঙে বললাম। চল তাহলে। প্রথমে 6 তলা বিল্ডিং এর সামনে গেলাম। আর কারা আপনারা? আমি আইডি কার্ড বের করে দেখালাম। ওকে স্যার, যান। তারপর আমরা সোজা ছাদে চলে গেলাম। সবাই চারদিকটা ভালো করে খোঁজ দেখলাম, কিন্তু কিছুই পাইনি কেউ। ওকে স্যার। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কিছু পেলাম না। নাহিদ দারোয়ানকে ডাকতো, এইখানের প্রতিটি ফ্ল্যাট চেক করতে চাই। কিন্তু স্যার কেন? আমার ইচ্ছা তাই, আপনিও আসেন। একে একে সব ফ্ল্যাট চেক করলাম, কিন্তু কিছুই পেলাম না। তারপর নিচে চলে আসলাম। আচ্ছা, এখানে কি বাইরের কেউ প্রবেশ করতে পারে, বা কয়েকদিন আগে রাতে কেউ এসেছে? স্যার আমার ডিউটি দিনে, রাতে আরেকজন আসে। ও, ওনার নাম কি আর এখানে কয়দিন ধরে আছে? ওনার নাম কামাল, এই তো 15 দিন ধরে আছে। ও, ওনার বাড়ি কোথায় বলতে পারেন? না স্যার, কিন্তু কি? কিন্তু স্যার লোকটাকে দেখে আমার কেমন জানি লাগে। কেমন লাগে? কেমন সন্দেহ লাগে। আচ্ছা, তাহলে রাতে আবার আসতে হয়, আপনি ওনাকে কিছু বলবেন না। আচ্ছা আচ্ছা, সবাই চল ওই বিল্ডিংটা একটু দেখে আসি। তারপর সোজা ছাদে। ওই বিল্ডিংটায় দেখি গেটের একদম সোজা সোজা ছাদের দক্ষিণ কোণে হঠাৎ একটা অর্ধেক সিগারেটের দিকে চোখ পড়ল। সিগারেটটা একটা পলিথিনে নিলাম, কিন্তু এখন তেমন কোনো ক্লুই পেলাম না। সবাই চল ফ্ল্যাটগুলো একটু দেখি। যখন ছাদ থেকে নামতে যাব তখনই ছাদের দরজার কোণায় একটা জর্নি পড়ে থাকতে দেখলাম। জর্নিটা পলিথিনে ভরে নিয়ে প্লেটগুলো চেক করে অফিসে চলে আসলাম। এসে পলিথিনটা ল্যাবে পাঠিয়ে দিলাম ওগুলোর ফিঙ্গারপ্রিন্টের জন্য। আর এরপর বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তখনই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলাম আম্মু ফোন দিয়েছে। আমার আব্বু আম্মু বিদেশে থাকে, চাকরি সূত্রে আমি এখানেই আছি। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ভালো, তুই কেমন আছিস বাবা? ভালো। আব্বু কেমন আছে? ভালো। ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা করবো না তো কি করব? আমাদের ছেড়ে অনেক দূরে আছিস যে। আম্মুর সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দিলাম। রাত 8টার দিকে ওদের ফোন করে বাসার সামনে চলে আসতে বললাম। কিছুক্ষণ পর চলে এলো। তারপর সবাই ওই বিল্ডিংয়ের সামনে চলে আসলাম। গাড়ি থেকে নেমে সবাই দারোয়ানের সামনে গেলাম। এটা মনে হয় কামাল। কারা আপনারা? গোয়েন্দা। গোয়েন্দা? এখানে কি চাই? চাই তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলবো? মানে? ও কিছু না। আচ্ছা, আপনি এই বিল্ডিংয়ে কতদিন ধরে চাকরি করেন? 15 দিন। আপনার নাম কি? কামাল।
ওনার চেহারায় স্পষ্ট বিরক্তিকর ব্যাপার দেখতে পেলাম। ও আচ্ছা, এখানে 4 দিন আগে রাতে কেউ এসেছিল? এখানে কে আসবে আজব? ভালো, আপনি হয়তো শুনেছেন ওই কলেজের একজন দারোয়ানকে রাতে গুলি করা হয়েছে। জি স্যার। তাই এই বিল্ডিং দুটোকে আমরা সন্দেহ হচ্ছে এখান থেকে কেউ গুলি করেছে। না মানে 4 দিন আগে এখানে কেউ এসেছিল এবং এখানকার ছাদ থেকেই গুলি করেছিল। কিন্তু স্যার এখানে তো কেউ আসেনি। কেউ একজন আসছে, কিন্তু আপনি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আমি কেন লুকাতে যাব? আমি কাউকে আসতে দেখি নাই। আপনি এখানে রাতে ডিউটি করেন, তাই আপনার দেখার কথা। সত্যি বলছি স্যার। আপনি মিথ্যা বলছেন। সত্যি বলছি। এই ওনার আঙুলের ছাপ না তো? জোর করে আঙুলের ছাপ নিয়ে নিলাম, তারপর ওখান থেকে চলে আসলাম। পরদিন ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। হাতে নিয়ে দেখি অফিস থেকে ফোন দিয়েছে, জরুরি ডেকে পাঠিয়েছে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার সাথে সাথে যেটা বলল, মিস্টার আফনান, আপনি আসছেন? জি বলেন। বলতেই তো ডেকেছি। বলেন। আসেন, আগে দুজনে দূরে ধরাই। আমারটা সহ আপনি ধরান। আমি এতটাও স্বার্থপর না যে একা একাই ধরাবো। আর কি বলবেন বলেন, আপনার সাথেও তো ফালতু প্যাচাল পাড়ার টাইম নেই আমার। আচ্ছা, আপনি কালকে যে জর্মিটা দিয়েছেন ওটাতে কামাল নামে একটা লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর সিগারেটেও। কি, তার মানে ওই দারোয়ান? দারোয়ান নাকি আমি জানি না। আপনারা জানতেও হবে না, আপনি বসে বসে ধরেন। এই বলেই চলে আসলাম। কখন রাত হবে তার অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যায় ওরা আসলে ওদেরকে নিয়ে সেখানে চলে আসলাম, কিন্তু দারোয়ান আসেনি, তাই অপেক্ষা করতে লাগলাম। এইভাবে অপেক্ষা করতে করতে রাত 11টা হয়ে গেল, কিন্তু আসেনি, তাই চলে আসলাম। পরের দিন সকালে গেলাম আবারও। আরে স্যার, আপনারা? ওই কামিল্লা, কোথায় তুই? স্যার, আমি কেমনে জানবো? ও খালি রাতে ডিউটি দিয়ে আসে, সকাল হলেই চলে যায় আমি আসার আগে। ও কালকে ডিউটিতে আসেনি? এটা তো আমি বলতে পারবো না স্যার। আচ্ছা, ওর কোনো মোবাইল নাম্বার আছে? না স্যার, ওর কোনো কিছুই আমি জানি না, তবে মালিকের ম্যানেজারের কাছ থেকে পারে। ম্যানেজারকে কোথায় পাবো? দাঁড়ান, আমি ফোন দিচ্ছি। আচ্ছা। এই নিন স্যার, কথা বলেন। হ্যালো, আমি গোয়েন্দা থেকে বলছি। গোয়েন্দা? কিন্তু আমার সাথে কি কথা? আমার কামালের নাম্বারটা লাগবে। কোন কামাল? ওই যে নৈশ প্রহরী, আপনাদের বিল্ডিং এর। ও আচ্ছা, দাঁড়ান আমি মেসেজ করে দিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ পর মেসেজ চলে আসলো। মেসেজে দেওয়া নাম্বারটা আমার ফোনে তুলে নিলাম। ফোন দিতেই বন্ধ বলে, ফোন বন্ধ। রাতে আবারও আসলাম, কিন্তু পেলাম না। এখন আমি একদম শিওর যে এই কামালি ওই খুনের সাথে জড়িত। পরের দিন অফিসের ডাকে সাড়া পড়লো, জরুরি মিটিং আছে নাকি, তাই রেডি হয়ে চলে গেলাম। সবাই মিটিং রুমে বসে আছি। বড় স্যার আসলে সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। উনি বসার পর সবাই বসলো। একে একে 5টা খুন, কিন্তু খুনির কোনো নিশানাই পাওয়া গেল না। স্যার, খুনগুলো এমনভাবে করা হচ্ছে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এই লাঠিটা ভেঙেই আমাদের খুনের রহস্য উন্মোচন করতে হবে। জি স্যার। উপরমহল থেকে চাপ আসছে, বলতেছে জরুরি কেসটার সমাধান করতে। যত তাড়াতাড়ি পারেন খুনিকে ধরার চেষ্টা করেন। আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার। আচ্ছা স্যার, ছোট মুখে একটা কথা বলি। বলেন। দেশের পুলিশরা কি বসে বসে আঙুল চুষছে? না পারে একটা খুনিকে ধরতে, না পারে কোনো অপরাধীকে ধরতে। সব জটিল কেস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। কারণ সবাই আমাদের উপর ভরসা রাখে যে আমরা ঠিকই খুনিকে খুঁজে বের করব। খুঁজে বের করি আমরা, কিন্তু শেষ পর্যন্ত নাম হয় পুলিশের। ওরা বিনা কষ্টে ওদের নাম বড় করে নিচ্ছে। ত্যাগেই মহাসুখ। আমরা সবাই দেশের জন্য কাজ করছি, দেশের আবর্জনা পরিষ্কার করতে বদ্ধপরিকর। দেশের জন্য জীবন দিতেও আমরা প্রস্তুত। সম্মানের আশা আমাদের কাম্য নয়। রাইট মিস্টার আফনান?
স্যার ওই জোনামি যার আঙুলের ছাপ পাওয়া গেছে, মানে ওই দারোয়ানটা, উনি নিরুদ্দেশ, ওর উপর সন্দেহের তীরটা যাচ্ছে। আপনারা ওনার ঠিকানা বের করে ওকে ধরার ব্যবস্থা করুন, ওর থেকে অনেক কথা বের করা যাবে। ওকে, আজকেই লোক পাঠাচ্ছি। মিটিং শেষ করে অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসে এসে খাওয়া দাওয়া করে কলেজের সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলাম। 2 দিন চেক করা হয়নি, না কিছু ধরা পড়েনি, না কিছুটা ধরা পড়েনি। আজকেরটা দিলাম। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ মোবাইলের চোখ আটকে গেল। কি একটা বারবার ওইদিকে যাচ্ছে, বারবার ঝড়ের বেগে। পিছনের গেটের ক্যামেরায় এটা ধরা পড়তেছে, কিন্তু এটা কি জিনিস বোঝা যাচ্ছে না। কোনো ভূতপ্রেত না তো, কারণ এইভাবে তো ভূতপ্রেতরাই চলাফেরা করে। ধুর, কি ভাবছি আমি, এই যুগে আবার ভূত? কিন্তু এটা কি? একটু জুম করে দেখার চেষ্টা করলাম, কিন্তু এই অন্ধকারের মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না। এভাবে অনেকক্ষণ চলল। ওটা এখনো ঝড়ের গতিতে একবার এদিকে আরেকবার ওদিকে যাচ্ছে। নাহিদ এভাবে বসে থাকলে হবে না। একটা শার্ট গায়ে দিয়ে পিস্তলটা কোমরে গুজে দিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। সামনে মোবাইলটা রাখলাম, এখন ওটা এদিক ওদিক যাচ্ছে। একবার মোবাইলের দিকে তাকাচ্ছি আর একবার সামনের দিকে। কিছুক্ষণ পর চলে আসলাম। গাড়ি নিয়ে পিছনের গেটের সামনে গিয়ে থামলাম। তারপর আস্তে করে গাড়ি থেকে নেমে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পিছনে ফিরতেই বুম, মানে পিছনে ফিরতেই আমার গাড়িটা উড়ে গেল। বুম করে একটা আওয়াজ দিয়ে উপরে উঠে গেল আর পুরো গাড়িতে আগুন লেগে গিয়েছে। কিছুটা উপরে উঠে আবারও নিচে আছড়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে গাড়িটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বুক কেঁপে উঠল। যদি আমি গাড়ির ভিতর থাকতাম তাহলে আজ আমি শেষ হয়ে যেতাম। বড় জোর বেঁচে গেলাম। আমার মনের মধ্যে এক প্রকার ভয় ঢুকে গেল। আমার পুরো শরীর এখনো কাঁপছে, কিন্তু ওটা কি ছিল যার কারণে গাড়ি এইভাবে উড়ে গেল? কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে নাহিদার মাহমুদকে ফোন দিয়ে আসতে বললাম। 1 ঘন্টা পর ওরা চলে এলো। কি হয়েছে স্যার? আমি ওদের সব খুলে বললাম। এখনো কাঁপছি। স্যার শান্ত হন, কেসটা তো খুব সাংঘাতিক। আপনার উপরও হামলা করলো শেষ পর্যন্ত? ওদের গাড়ি করে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিতে আসলো। সারা রাত আর ঘুম হলো না। ভাবতে ভাবতেই সকাল 9টায় ফোন দিয়ে ঘটনাস্থলে যেতে বলে, তাই একটা অটো নিয়ে চলে গেলাম সেখানে। দেখলাম সবাই আছে, একসাথে তদন্ত করছে। আমি যাওয়ার সাথে সাথেই বড় স্যার আমার কাছে আসলেন। আপনি ঠিক আছেন তো? জি স্যার। কিভাবে হলো এসব? স্যারকেও সব খুলে বললাম। ওটা কি ছিল দেখতে পাননি? না স্যার, দেখার আগে গাড়ি উড়ে গেল। আপনি একা একা কেন আসতে গেলেন? স্যার, ক্যামেরায় দেখলাম কি একটা একবার এদিক ওদিক যাচ্ছে, কিন্তু কি এটা ভালো করে বোঝা যাচ্ছে না। তাই আর না ভেবেই চলে আসলাম দেখার জন্য। আর একটু হলেই তো আমি। নিজেকে শক্ত রাখুন, দেখি কোনো প্রমাণ পাই কিনা। তখনই একদল সাংবাদিক আমাদের ঘিরে ধরল। তখন আমার মুখে মাস্ক পরে নিলাম, কারণ এদের ভিডিওতে দেখে কলেজের অনেক স্টুডেন্ট আমাকে চিনে ফেলবে। তারপর সব শেষ, আর ফুচকা বেচতে হবে না। স্যার, হঠাৎ করে হামলা আপনার উপরে কেন হতে গেল? এই ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, এটা হামলা নাকি অন্য কিছু বলতে পারছি না, কারণ সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ আমার পাশ দিয়ে কি একটা যায়, তারপর কিছু বুঝে ওঠার আগেই গাড়ি উড়ে যায়। স্যার, আপনি কি দেখেছেন ওটা কি ছিল? না, একদম দেখিনি। আচ্ছা, ওটা কোনো ভূত প্রেত না তো? এই যুগে ভূত প্রেত এটা আমি বিশ্বাস করি না। কারণ স্যার, ভূত প্রেতরাই অদৃশ্যভাবে চলাফেরা করতে পারে। আচ্ছা, দেখা যাক কি হয়। এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাচ্ছি না। স্যার, এটার প্রসঙ্গে আপনি কি বলেন? এখন কিছু বলতে পারছি না। তদন্ত করে আগে সঠিক তথ্য বের করতে হবে, তার আগে কিছু বলা যাচ্ছে না। এই বলেই ওদের ঠেলে চলে আসলাম। সবাই এক নাগারে চেষ্টা করে গেছে, কিন্তু কিছু বের করতে পারলো না। প্রায় সবাই ধরে নিয়েছে এটা ভূত প্রেতের কাজ, কিন্তু আমার মাথায় এটা আসছে না। ভূতে আমার গাড়ি উড়াবে কেমনে? চাইলে আমাকে মেরে ফেলতে পারতো। অফিসে আবার মিটিং বসালো। হচ্ছেটা কি এসব? একে একে খুন, আবার আমাদের অফিসারের গাড়িতে হামলা। একটা সমাধান করতে গিয়ে কেস আরও ভারী হয়ে উঠেছে।
এতে বড় কোনো চাল চালছে। স্যার, আমি মনে করি এখন গাড়ির প্রসঙ্গ বাদ দিলে ভালো হয়। আর এখন ওই কামালকে খুঁজে বের করতে হবে। ঠিক বলেছেন। রিমন আর সাইফ, আপনাদের ঠিকানা দিয়েছিলাম, কি খোঁজ পেলেন? স্যার, আমরা গেছি, কিন্তু ওখানে তালা মারা। আশেপাশে খোঁজ নিচ্ছেন? জি স্যার, কিন্তু কেউ জানে না বলছে। শিট, ওই কামলি নাটের মোড়। স্যার, আমি একটা কথা বলতে চাই। বলেন। স্যার, 1 মাস কেসটা বন্ধ রাখা হোক এবং আর 15 দিন পর কলেজ আবার সচল করা হোক। এতে আমাদের লাভ। স্যার, কেসটা যখন ধামাচাপা পড়ে যাবে তখনই খুনিরা আবার জেগে উঠবে। এখন চারদিকে খুব উত্তেজনা বিরাজ করছে, তাই খুনিরা চুপ করে আছে। আর কলেজের নৈশ প্রহরী হিসেবে আমাদের এখানকার কাউকে দিন, তাহলে আমরা সব কিছু ভালো করে নজর রাখতে পারবো। আচ্ছা, তাই হবে। মিটিং শেষ করে বাসায় চলে আসলাম। পরদিন ঘুম ভাঙলেও ফোনের শব্দে। হ্যালো স্যার, মাহমুদুল বলছি। হ্যাঁ বলো। স্যার, কামালকে খুঁজে পেয়েছি। কি, কোথায়? আমি এক্ষুনি আসছি। কিন্তু স্যার, ও খুন হয়েছে। এক নিমেষে আমার মুখের হাসি উড়ে গেল। কি, কেমনে? স্যার, দামপাড় পাহাড়ের ভিতরে কারা জানি গুলি করেছে, ফেসবুকে দেখলামই মাত্র। ও আচ্ছা, তুমি কদমতলিতে দাঁড়াও, আমি আসছি। ওকে স্যার। তারপর উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কদমতলি থেকে ওকে পিক করে নিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম লাশ পুলিশে নিয়ে গেছে, তাই থানায় চলে আসলাম। অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম। জি বলেন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? বসেন। আমরা গোয়েন্দা অফিসার। স্যার, এনি প্রবলেম? বলেন, কি খাবেন, চা নাকি কফি? আজকে ধামরাপাড়ার ভিতর যে লাশটা পেয়েছেন ওটার খোঁজে এসেছি। কেন স্যার? ওকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আচ্ছা, লাশটা কোথায়? স্যার, লাশটা তো চমকেই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আচ্ছা, লাশের সাথে কিছু পেয়েছেন? না স্যার, তবে একটা মোবাইল পেয়েছি। কোথায় মোবাইলটা? দাঁড়ান, আনতেছি। মোবাইলটা এনেও আমার সামনে রাখা হলো। আমি হাতে গ্লাভস পরিয়ে নিলাম। তারপর মোবাইলটা হাতে নিয়ে অন করলাম, কিন্তু লক করা, দামি মোবাইল। আচ্ছা, মোবাইলটা আমরা নিয়ে যাচ্ছি, প্রয়োজন পড়লে আপনার সাথে আবারও দেখা করব। অমনি দাঁড়িয়ে সম্মান জানালো। তারপর থানা থেকে সোজা অফিসে চলে আসলাম। মোবাইলটা অফিসে জমা দিয়ে বললাম যে করেই হোক মোবাইলের লকটা খুলতে হবে, কারণ এতে সম্ভবত অনেক প্রমাণ থাকতে পারে। অপরাধী একটা না একটা প্রমাণ রেখে যাবেই। আর ওরা একদিনের সময় নিল, পরদিন কেসটা অন্যদিকে মোড় নিল। পরদিন মোবাইলটা আনলক করে আমাকে দিল। তারপর মোবাইলের কল লিস্ট ভালো করে চেক করতে লাগলাম। ভিন্ন ভিন্ন নাম্বার, তবে 2টা নাম্বার থেকে কয়েকবার কথা বলেছে, তাও ওর লাশ পাওয়ার 4 ঘন্টা আগে। নাহিদ, এই নাম্বার 2টা ট্র্যাক করো তো। ওকে স্যার। তারপর আমি মোবাইলটা আরো ভালো করে দেখলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। তবে এইটুকু বলছি, কারণ এই কামাল কোনো সাধারণ মানুষ না, কোনো গুপ্তচরের হয়ে কাজ করে হয়তো। স্যার, নাম্বারগুলো ইন্টারনেটের, এগুলো কোনো পার্সোনাল নাম্বার না। এই নাম্বারগুলো প্রবাসীরা ব্যবহার করে। কিন্তু ওর সাথে এই প্রবাসীদের কাজ কি? আচ্ছা, ওই মোবাইলে ভালো করে দেখো তো কোনো দেশীয় নাম্বার আছে কিনা। আচ্ছা স্যার। ওকে, তুমি ভালো করে দেখো, আমি একটু চা খেয়ে আসি, মাথাটা ভন ভন করছে। চা খেয়ে আবার নিচের ডেস্কে আসলাম। হয়েছে? স্যার, একটাও দেশীয় নাম্বার পাইনি। এই কামাল খুব চালাক লোক, এমনকি কোনো কল রেকর্ড পর্যন্ত রাখেনি, না রাখছে নিজের কোনো ছবি, কোনো নাম্বারই সেভ করেনি। উফ, আমি পুরো পাগল হয়ে যাব। কোন দুঃস্বপ্নে যে কেসটা হাতে নিলাম। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পেলাম না, যেটা থেকে একটু আলো মিলছে সেটাকেও শেষ করে দিচ্ছে। আমার চাকরি জীবনে এরকম জটিল কেস কখনো দেখিনি। কি আর করবেন স্যার, হাতে যখন নিয়েছেন তখন তো সমাধান করতেই হবে, না হলে আমাদের অনেক বদনাম হয়ে যাবে। সমাধান তো আমি করবই। দেখতে দেখতে 15 দিন চলে গেল। আগামীকাল থেকে কলেজ আবার খুলবে। মনে হয় আমাকে আবার ফুচকাওয়ালা হতে হবে। ওই কলেজের নৈশ প্রহরী হিসেবে নিযুক্ত হয়েছেন মাহমুদ। আমার মনে বারবার বলছে, সবগুলো খুন যেহেতু কলেজকে ঘিরেই হয়েছে, তার মানে কলেজের ভিতর কিছু আছে। পরদিন গুনগুন করে গান করতেছি আর ফুচকা বানাচ্ছি, তখনই আমার ভাগ্নেগুলো আসলো, মানে ওই 3 জন। কি মামা,
অনেক দিন পর দেখা। খবর আর কি আসলে আমরাও তোমার ফুচকাকে খুব মিস করি। সে আর জানতে হবে না, তুমি ফুচকা দাও, আজকে যে যত পারি খাবো। মামা ফুচকা দেন, ঝাল একটু বেশি করে দিন। আমার মনে শয়তানি জেগে উঠল। ফুচকাতে এমন ঝাল দিয়েছি যে জীবনেও ঝাল খাওয়ার নাম নিবে না। ফুচকা দেওয়ার পর গপ গপ করে খেতে থাকে। আশ্চর্যের বিষয়, ওর মধ্যে একটু প্রতিক্রিয়া দেখা গেল না, আর হাসি মুখেই সব খেয়ে যাচ্ছে। মেয়েরা পারেও বটে। একসময় ঝাল ঝাল পানি পানি বলে চিল্লাতে লাগলো। আমি এক গ্লাস পানি এগিয়ে দিলাম, এই এক ঢোকে সব খেয়ে ফেললো। তবুও ঝাল কমেনি। এভাবেই 4 গ্লাস পানি খাওয়ার পর শান্ত হলো। তারপর কোনো টাকা না দিয়ে চলে যেতে ধরলো। এই যে আপা, আপনার টাকাটা। আমার ডাকে পিছনে ফিরলো। আমি ইশারায় বললাম ওটা নিতে। ও বুঝে নিয়েছে যে এতে কিছু লেখা আছে। টাকাটা নিয়ে একটু মুখ বাঁকা করে চলে গেল। রাতে বাসায় বসে ফুটেজ চেক করছি আর চানাচুর খাচ্ছি। দেখলাম মাহমুদ গেটের কিনারে বসে আছে ঘুমের ভান করে। তারপর পিছনের গেটের ফুটেজ দেখতে লাগলাম। দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন যথারীতি ফুচকাওয়ালার বেশে চলে আসলাম কলেজের সামনে। সারাদিন বিক্রি করে বাসায় চলে আসলাম। এখন পুরো এলাকা আবার আগের মতন স্বাভাবিক হয়ে গেছে। সকালে মাহমুদ ফোন করে বলে কলেজের বারান্দায় নাকি একটা লাইট পাওয়া গেছে আর নাইফও পাওয়া গিয়েছে। গতকাল রাত 12টায় 11টায় পুরো এরিয়া ঘুরে দেখেছিল সে, কিন্তু কোনো কিছুই দেখেনি। হঠাৎ কিছু পড়ার শব্দে সে উঠে গিয়ে দেখে যে নাইফ। আমি ওকে নাইফটা ল্যাবে পাঠিয়ে দিতে বললাম এবং ব্যাপারটা কাউকে বলতে নিষেধ করলাম। তারপর আমি ফুটেজ চেক করতে বসলাম। নাহিদ কলেজের ভিতরে কোন দিক দিয়ে কেউ প্রবেশ করেনি। তাহলে নাইফটা আসলো কোত্থেকে? দেখি কারো আঙুলের ছাপ পাওয়া যায় কিনা। বিকেলে অফিসে চলে গেলাম। আসসালামু আলাইকুম। বদ্দা, গম আছন না? গম আছি, অনেক গম আছেন না? আন্নার দোয়ায় গন আছে। আচ্ছা, এখন মজা করার সময় নেই। বলেন, ছুরিটার মধ্যে কোনো আঙুলের ছাপ পাওয়া গেছে? আপনাকে কি করে বুঝাই? বলেন দেখি। আসলে ব্যাপারটা কেমন ভূতেরে ভূতেরে হয়ে যাচ্ছে। মানে ওখানে কারো আঙ্গুলের ছাপই পাওয়া যায়নি। আমিও তাই ভাবছি। কেউ ভিতরে প্রবেশ করলো না, অথচ ক্যামেরায় ধরা পড়লো না। আসলেই ভূত প্রেত আছে মনে হয়। এখন তো আমার তাই মনে হচ্ছে। দেখা যাক কি হয়। রাতে বসে বসে টিভি দেখছি, এমন সময় সীমার ফোন। স্যার, আপনার কথা মতো প্রতিটা কর্মীদের উপর নজর রাখতেছি। কাউকে তোমার সন্দেহ হয়েছে? না স্যার, তবে আমি সবার উপর ভালো করে নজর রাখতেছি। যা হচ্ছে কলেজের ভিতরেই হচ্ছে। তাই কলেজের মধ্যে কারো সম্পৃক্ততা নিশ্চয়ই আছে। জি স্যার। পরদিন ফুচকা বানাচ্ছি, এমন সময়। ওই মিয়া, ফুচকা দেন তো। দিচ্ছি মামা, বসেন। ওদের ফুচকাটা দিয়ে আমি আমার কাজে মনোযোগ দিলাম। ছেলেগুলো ফুচকা খাচ্ছে আর কি যেন আলোচনা করছে। আমি একটু কান পেতে দিলাম। আমাদের প্রিন্সিপালটা বড়ই মাদাচ্চোদ। যে শালার হাব ভাব কেমন জানি। কারো সাথে তেমন কথা বলে না। আগেরটা ভালো ছিল। তাতে আমাদের কি? আমরা তো আগের মতোই চলতে পারি। আমাদের উপর কথা বলবে এমন বাপের পুত এখনো জন্মায়নি বলেই। কিন্তু ওই মালটা দেখলাম ইদানিং খুব উড়ছে, আমাদেরও পরোয়া করে না। কোনটা? আরে ওই যে প্রিন্সিপালের মাইয়াটা, কাউকে তো মানুষই মনে করে না। আমাদের সাথে লাগতে আসলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। তবে যাই, এটাতে যদি পটাইতে পারি। আচ্ছা চল, আজকে প্রিন্সিপালের থেকে ভাতা খুঁজবো। শালার পুত এখনো একটা টাকাও দেয়নি। আমাদের বিড়ি খাওয়ার পয়সা লাগবে, চল। চলো। মামা, কত টাকা হয়েছে? 150 টাকা মামা। আচ্ছা, পরে দিব।
মামা, এখানে তো বাকি দেওয়া হয় না। ওই মিয়া, টাকা করবি না, চুকে মেরে দোহান সব উড়াই দিমু। কিন্তু মামা, আমার অনেক লস হয়ে যাবে। তোর লস হবে, আমরা কি করব? আর এবার টাকা টাকা করলে? বলেই চলে গেল। আমিও ভয় পাওয়ার ভান করে দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমার মাথায় একটা কথা আসছে, প্রিন্সিপাল এটা তাহলে নতুন? আগেরটা ভালো ছিল, কিন্তু এটার হাবভাব ভালো না। ব্যাপারটা কেমন খটকা লাগলো। ছেলেগুলো কি বলছিল সব? আমার ফুচকার গাড়িতে লাগানো ক্যামেরায় সব রেকর্ড হয়েছে। ফুচকার গাড়ির চারপাশে গোপন ক্যামেরা লাগানো আছে, যাতে দোকানের আশেপাশে কি ঘটছে তাও রেকর্ড হয়। বিকেলে বাসায় চলে আসলাম। সীমাকে ফোন করে বলে দিলাম যাতে প্রিন্সিপালের উপর একটু বেশি নজর রাখে। রাতে বসে বসে ফুটেজ চেক করছিলাম। আগের মতন মাহমুদ ঠিক একই জায়গায় বসে আছে। এভাবে 1 ঘন্টা চলে গেল। আমার 2টা নাম্বার পাইছে, তাই আমি একটু ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে আবার মোবাইল নিয়ে বসলাম, কিন্তু মাহমুদকে দেখতে পাচ্ছি না কেন। তারপর একটু রিভিউ দিলাম, দেখলাম যে উঠে পশ্চিম দিকে গেছে। তাই পিছনের গেটের ফুটেজ দেখতে লাগলাম, কিন্তু ও ওদিকে যায়নি। তাহলে গেলে কোথায়? একে একে সব ক্যামেরা দেখলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। এভাবে 2 ঘন্টা চলে গেল। এখন আমার খুব চিন্তা হতে লাগলো, মাহমুদের আবার কিছু হলো না তো? ও কোথায় চলে গেল? কিছুই তো মাথায় আসছে না। কলেজ থেকে বের হলে ক্যামেরায় তা ধরা পড়তো, তাহলে মাহমুদের উপর না। আমি আর কিছু ভাবতে পারছি না। বসে থাকলে হবে না, আমাকে ওখানে যেতে হবে। কিন্তু একা যাওয়া যাবে না, স্যারের কড়া নির্দেশ। তাই নাহিদকে ফোন দিলাম। কিছুক্ষণ পর রিসিভ করলো। নাহিদ, এখনই আমার বাসার সামনে এসো, সাথে 2জন অফিসারকেও আনিও। স্যার, এত রাতে কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আসো, না হয় অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা স্যার। তারপর রেডি হয়ে নিলাম। পিস্তলটা ভালোভাবে চেক করলাম, সব কিছুই ঠিকঠাক করে। আর একটা ফুটেজ স্যারকে ইমেল করে দিয়ে দিলাম। তারপর বের হয়ে গেলাম। দেখলাম ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে উঠে তাড়াতাড়ি চালাতে বললাম, কলেজের দিকে যেতে বললাম। স্যার, কি হয়েছে বলবেন? মাহমুদের বিপদ। যেতে যেতে ওদের সব কিছুই বললাম। স্যার, হঠাৎ কোথায় চলে গেল? এটাই তো ভেবে পাচ্ছি না, তাই তো চলে এলাম ওকে খোঁজার জন্য। স্যার, মাহমুদকে কেউ না, ওর কিছু হবে না। তাই যেন হয়। চলে এলাম কলেজের সামনে। পিছনের গেটের উপর টপকিয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপর সবাই টর্চ লাইট জ্বালিয়ে ওকে খুঁজতে লাগলাম। এইভাবে পুরো কলেজ খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমিও যেখানে বসেছিল সেখানে গেলাম। তারপরও পশ্চিম দিক দিয়ে গিয়েছিল, আমিও সেদিকে গেলাম। ওরা অন্যদিকে খুঁজতেছে। কিছুটা দূর যেতেই ব্যাপারটা পুরোটাই ভৌতিক লাগছে। তাহলে কি এই খুনগুলোর পিছনে কোনো ভূত প্রেত আছে? মাহমুদ যেদিকে গেল সেদিকে যেতেই আমার চোখ আটকে গেল একটা রুমালের দিকে, যেটা মাটিতে পড়ে আছে। রুমালটা হাতে নিতেই দেখলাম এটাতে ঔষধ মেশানো আছে। এখনও ঔষধের হালকা প্রভাব আছে। কাউকে অজ্ঞান করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে কি মাহমুদকে এটা দিয়ে অজ্ঞান করা হয়েছে? অজ্ঞান করেছে ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে গেল কোথায়? বাইরেও নিয়ে যায়নি, তাহলে এই কলেজের ভিতরেই আছে। স্যার। নাহিদের ডাক শুনে দৌড়ে গেলাম। কি হয়েছে? স্যার, এই দেখুন, কাউকে টেনে নিয়ে গিয়েছে, মাটিতে লম্বা দাগ আছে। আমরা ছাপটি যেদিকে গেছে সেদিকে গেলাম। কিছু দূর যেতেই ছাপটি কোথায় যেন হারিয়ে গেল। সবাই চারপাশে ভালো করে খুঁজো, মাহমুদ এইখানেই আছে। কলেজের রুমগুলো খুঁজে দেখি চলো। একে একে সব রুমে টর্চ লাইট দিয়ে উকি মেরে দেখলাম। পুরো কলেজ ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোনো কিছুই পাইনি। এখনো মাহমুদ এখানে, মাহমুদের কোনো হদিশ পাইনি আমরা। হঠাৎ কলেজের পিছনে একটা ঢাকনা দেখতে পেলাম। সাধারণত এগুলো টয়লেটের টাঙ্কিতে দেওয়া হয়, কিন্তু ঢাকনাটা একটু ফাঁক করা। আমার মনে কৌতূহল জাগলো, এই সবাই ধরে ঢাকনাটা সরাতো একটু। আচ্ছা স্যার। সবাই ধরে ঢাকনাটা সরালাম। ঢাকনা সরিয়ে আমাদের সবার চোখ কপালে। এখানে একটা গোপন সুড়ঙ্গ, একটা সিঁড়ি সোজা নিচে নেমে গেছে। তাহলে এই ব্যাপার। সবাই চলে তো, আর একটু সাবধানে চলবে, বলা তো যায় না কোন দিক দিয়ে বিপদ আসে। এত রাতে এখানে না গেলে হয় না? ছোটবেলায় দাদি বলতো পাতালে প্রেতদের রাজ্য। আর একটা মানুষের রাজ্যে প্রেত কোথা থেকে আসবে বলো? চলো তো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার, আবার 1 নম্বর পেয়েছে, আমি একটু আসি। এখানে আমরা আমাদের একজন অফিসারকে খুঁজতে এসেছি, তামাশা করতে না।
স্যার সত্যি বলছি, আমার 1 নম্বর পাইছে। এই যাবো আর আসবো। ভাই একা যেও না, ওখানেও ভূত থাকতে পারে। ধুর, আমি এসবে ভয় পাই নাকি? কি হয়েছে? স্যার, ওদিকে গাছের উপর কি যেন একটা নড়লো। কোথায়? আসেন। আমরা গাছে লাইট মেরে দেখলাম একটা বাদুড়। ভাই তুমি বাসায় চলে যাও, তুমি থাকলে আমরা মাহবুবকে খুঁজতে পারবো না। সামনে একটা বাদুড়কে ভয় পাচ্ছ? স্যার এত রাতে একা একা কেমনে যাব? তাহলে চুপচাপ আসো। দাঁড়ান স্যার, বাকিটুকু সেরে নি। একে নিয়ে আর পারি না। কিছুক্ষণ পর আসলো, সবাইকে সাবধান। সবাই পিস্তল উঁচিয়ে আস্তে আস্তে নামতে লাগলাম আমরা। কিছু দূর নামতে দুই দিকে দুইটা সিঁড়ি উঠে গেল। আমরা প্রথমে ডান দিকে সিঁড়িটা দিয়ে যেতে লাগলাম। সিঁড়িটা উপরের দিকে গেছে, একসময় সিঁড়িটা শেষ হয়ে গেল। আমাদের উপরে একটা ঢাকনা উপরের দিকে ঠেলা দিতেই খুলে গেল। বাইরে বেরিয়ে তো আমরা অবাকের চরম পর্যায়ে আসলাম। স্যার, এ তো প্রিন্সিপালের কক্ষ। তাই তো দেখছি। প্রিন্সিপালের কক্ষে গোপন সুড়ঙ্গ। কার্পেট দিয়ে এমনভাবে ঢাকনাটা ঠেকেছে যাতে কেউ বুঝে উঠতে না পারে। স্যার, এ প্রিন্সিপাল কোনো ভূত প্রেত না তো? তুমি চুপ করবে নাকি ফেলে রেখে যাবো তোমাকে? স্যার, এসবের পিছনে প্রিন্সিপালের কোনো হাত নেই তো? এখন তো পুরো সন্দেহ ওর উপর যাচ্ছে। আচ্ছা, পুরো কক্ষটা ভালো করে দেখো তো, কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। সবাই খুঁজতে লাগলাম, কিন্তু বেশিরভাগ লকার তালা মারা। না, তালা ভাঙা যাবে না, তাহলে প্রিন্সিপাল সন্দেহ করতে পারে। ওকে হাতে নাতে ধরা লাগবে। আচ্ছা সবাই চলো, এভাবে হবে না। প্রিন্সিপালকে কালকে দেখে নিচ্ছি, আগে মাহমুদকে খুঁজি। তারপর সব আগের মতন রেখে নেমে পড়লাম। তারপর দ্বিতীয় সিঁড়ি দিয়ে যেতে লাগলাম। এটা উপরে উঠেছে, কিছু দূর গিয়ে আবারও নিচে নেমে গিয়েছে। সিঁড়ি যেন শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর একটা গোলদির সামনে আসলাম। এতক্ষণ অন্ধকারে থাকলে এখন আলো আছে। সাবধানে পা ফেলো। গুটি গুটি পায়ে সবাই এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখি গলিটা টি আকার হয়ে গিয়েছে, মানে গলিটার সামনে আরেকটা গলি উত্তর আর দক্ষিণে চলে গেল। সাবধান, এখানে কেউ থাকতে পারে। একটু উকি মেরে দেখলাম কেউ আছে নাকি। কেউ নেই। চলো আগে এদিকে যাওয়া যাক। আমি আর রাজীব দক্ষিণ দিকে যাচ্ছি, নাহিদা রিমন ওদিকে যাও। ওকে স্যার। রাজীব ভয় পেও না, আমি আছি। জি স্যার। কিছু দূর গিয়ে দেখলাম আরেকটা গলি। গলিটা পার হতেই বাম দিকে দেখলাম নাহিদদের দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে দুজন লোক, মুখোশ পরা। আমরা যে ওদের পিছনে আছি সেদিকে ওদের কোনো খেয়াল নেই। আমি নাহিদার রিমনকে ইশারা দিয়ে বসে পড়তে বললাম। ওরা বসে পড়ার সাথে সাথেই গুলি করে দিলাম। গুলি সোজা ওদের পিঠে লাগে, আর এটার জন্য ওরা প্রস্তুত ছিল না। ওরা ধপাস করে মাটিতে পড়ে যায়। আমরা দৌড়ে ওদের কাছে গেলাম, দুজনের মুখোশ টান মেরে খুলে ফেললাম। বল, তোরা কার হয়ে কাজ করিস? একজন অলরেডি মারা গেছে। এই তুই বল, কার হয়ে কাজ করিস? আমার কি বল? বলতে পারবো না। আচ্ছা, আজকে তোরা যাকে ধরে এনেছিস তাকে কোথায় রেখেছিস? এখন বল, তুই কার হয়ে কাজ করিস? আমি বলতে পারবো না। দেখ, তোকে আমরা কিছু হতে দিব না, তোর কেউ কিছু করতে পারবে না। বলছি আগে আমাকে একটু পানি। আমরা তো পানি আনিনি। আমি শুধু এখানে পাহারা দিই। তোকে এখানে কে নিয়ে এসেছে? আসলাম ভাই। আসলামটা কে? আমাদের লিডার। ওকে এখন কোথায় পাবো? ডান দিকের গলি দিয়ে একটু চলে গেলে একটা জঙ্গল দেখতে পাবেন, এদিক দিয়ে ওরা চলাচল করে। তোদের মেইন লিডার কে? সেটাকে জানি না, আমরা আসলাম ভাইয়ের কথাই চলি, কিন্তু ওনার ওপরেও একজন আছে সেটা শুধু জানি। বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর আমরা বাম দিক দিয়ে যেতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা দরজার সামনে পড়লো, কিন্তু দরজাটা লক করা। এদিক ওদিকে তাকিয়ে একটা এলকি চোখে পড়লো, ওটা দিয়ে একটা ভেঙে ফেললাম। ভেতরে ঢুকে দেখলাম দরজা ভেঙে রুমে ঢুকতে একটা কিরকম বাজে গন্ধ আসলো। টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম এটা একটা পাহাড়ের ভিতর খনন করা বানানো ঘর, পোকামাকড়ে ভর্তি। আর কতগুলো পোকামাকড় মরে পচে দুর্গন্ধ বের হয়েছে। রুমের মাঝখানে মাহমুদকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মাহমুদ অজ্ঞান হয়ে গেছে। অনেকক্ষণ ডাকাডাকির পর ও চোখ খুলল না। আমাদের কাছে কোনো পানি নেই যে পানির ছিটা দিব। উপায় না পেয়ে
পায়ের জুতা খুলে ওর নাকের কাছে নিয়ে গেলাম। গন্ধ পেয়ে ও কিছুক্ষণ পর নড়ে উঠল, আস্তে আস্তে চোখ খুলল। মাহমুদ, তুমি ঠিক আছো তো? আমি কোথায়? কোনো ভয় নেই, তোমাকে আমরা মুক্ত করে নিয়ে যেতে এসেছি। এই ওর বাঁধন খুলো। ওর বাঁধন খুলে দিয়ে ওকে দাঁড় করালাম। ঠিক আছে তো? তোমাকে কেন মারধর করেছে? না স্যার, একটা রুমাল দিয়ে মুখ চেপে ধরে, তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আপনারা। আচ্ছা, তুমি ওখানে কাকে দেখেছিলে যার জন্য উঠে ওদিকে গেছো? ওখানে কারো পায়ের আওয়াজ শুনতে পাইছিলাম, তাই এগিয়ে গেলাম, কিন্তু পিছন থেকে মুখ চেপে ধরে। আচ্ছা চলো, কথা বলার সময় নেই। তারপর সবাই ওই ছেলেটার বলা পথ দিয়ে চলতে লাগলাম। স্যার, কি? এটা দেখুন, আমার পায়ের নিচে পড়েছে। এই ঘড়িটা কার আবার? স্যার, আমি একটু দেখি। ওর হাতে দিলাম। অনেকক্ষণ ঘড়িটার দিকে তাকিয়ে, স্যার, এটা প্রিন্সিপালের ঘড়ি, আমি ওনার হাতে দেখেছিলাম। তুমি শিওর? জি স্যার। প্রিন্সিপাল, রেডি থাক, তোরে ফুচকা খাওয়ামো। চল বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর মুখে চলে আসলাম। ওখান থেকে বের হয়ে ঘুটঘুটে অন্ধকার, জঙ্গল বলে কথা, পাহাড়ি জঙ্গল। স্যার, চলেন স্যার, গুহার ভিতর ফিরে যাই। কেন? দেখছেন না কিরকম অন্ধকার? যদি ঘাড় মটকে দেয়, আমার কিছু হলে আমার জিএফ অন্য বেড়ার লগে প্রেম করবে, আমি তা হতে দেবো না। তুমি যদি আরেকটা কথা বলো, তোমাকে এখানে গাছের সাথে বেঁধে রেখে যাব। আচ্ছা, চুপ করলাম স্যার, চুপ করলাম। কয়েকটা পাহাড় পেরিয়ে ঘুরে ফিরে আগের রাস্তায় চলে আসলাম। ওখান থেকে 30 মিনিট পায়ে হেঁটে গাড়ির কাছে আসলাম। আজকে সবাই আমার বাসায় চলো, কালকে সকালে আসবো। নাহিদ, তুমি আর সীমা স্টুডেন্টের বেশে আসবে। ওকে স্যার। পরদিন কলেজের ভিতর 5টা গাড়ি ঢুকলো। কলেজের সবাই তো হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ এতগুলো গাড়ি আসায়, গাড়িগুলো যে আর কেউ না, আমরাই এসেছি। গাড়িগুলোতে আর কেউ না, আমরাই এসেছি। গাড়ি কলেজের মাঠের মাঝখানে থামলে একজন এসে আমরা গাড়ির দরজা খুলে দিল। আমি নামার পর সবাই একে একে গাড়ি থেকে নামলো। সবার হাতে অস্ত্র। একবার পুরো কলেজের চোখ বুলিয়ে নিলাম। সবাই তো হাঁ করেই আছে, কি হচ্ছে এসব? যারা আমার নিয়মিত কাস্টমার ছিল তারা তো আমাকে এভাবে দেখে অবাক। এতক্ষণে হয়তো প্রিন্সিপালও খবর পেয়ে গেছে, তাই সে দৌড়ে আসে। কারা আপনারা? সরকারি গোয়েন্দা। গোয়েন্দা? তুতলাচ্ছেন কেন? এতক্ষণ আমরা বাহিনী ওকে চারদিক থেকে ঘিরে ফেললো, অস্ত্র তাক করে আছে। কই, এখানে কেউ এসেছেন? আপনাকে ফুচকা খাওয়াতে। মানে? এই ভাইগনা, এদিকে এসো। জি জি স্যার। আরে এভাবে ভয় পাচ্ছ কেন? তোমরা তোমাদের স্যারকে আমার ফুচকার কথা বলনি? না স্যার। আচ্ছা যাও, আপনার খেলা এখানেই শেষ। মানে কিসের খেলা? মৃত্যুর খেলা। মানে? মানে বুঝো না? ফিডার খাও। এইটা কি চিনতে পারছো? এটা একটা ঘড়ি, কিন্তু কার এটা? স্যার, এটা আপনার ঘড়ি, পিছন থেকে বলল। নাহিদ এসে আমাকে স্যালুট করলো। কলেজের সবাই আবারও টাস্কি খেলো, কারণ সবাই এতদিন নাহিদকে এই কলেজের ছাত্র বলে মনে করে এসেছে। স্যার, এটা আপনার ঘড়ি? না, এটা আমার ঘড়ি না। তাহলে আপনার হাতে ঘড়ি নাই কেন? কিছুদিন আগেও তো ঘড়ি দেখেছি। ছিল, তবে এখন আমি ঘড়ি পরি না। আচ্ছা, ঘড়ির কথা বাদ, আর এখন বলেন গোপন সুড়ঙ্গটা দিয়ে কি কি অপকর্ম করে যাচ্ছেন? মানে? কি করেছে আমার বাবা? একটা মেয়ে দৌড়ে এসে যখনই দুজনের চোখাচোখি হলো, তখন মেয়েটা ভূত দেখার মতন। ফুসকা বাবা? হ্যাঁ, চিনতে পেরেছেন তাহলে? আমি সেই ছোট লোকটা। ও, আমার বাবা কি করেছে? আপনার বাবা একজন খুনি। কি? আমি বিশ্বাস করি না। আপনার তো সাহস কম না? খুনির মেয়ের বড় গলা। কলেজের সবাই তো কিছু বুঝে উঠতে পারে না, কেনই বেশি খুনি বলছি তাকে। তখনই সীমা আসলো আমাকে স্যালুট দিয়ে। স্যার, কলেজের সবার জানা উচিত তাদের স্যারের চরিত্র কতটা উন্নত। সবাই দেখেন, এ হচ্ছে আপনাদের প্রিন্সিপাল। সবাই এতদিন এনাকে সম্মান করে এসেছেন, আজের আসল রূপ দেখবেন। এ হচ্ছে একজন অপরাধী। ওনার কক্ষের ভিতর জুই কার্পেটটা আছে, ওটার নিচে রয়েছে গোপন সুড়ঙ্গের ঢাকনা।
এই সুড়ঙ্গটা ব্যবহার করে এরা তাদের অপরাধগুলো চালিয়ে যাচ্ছে। এতদিন কলেজে যতগুলো খুন হয়েছিল সবগুলো এরাই করেছে, তার যথেষ্ট প্রমাণ আছে। সবাই তো ভাবতেই পারে না তাদের স্যার এতটা খারাপ। সবাই ছিছি করতে লাগলো। প্রিন্সিপালের মেয়েটা মাটিতে বসে পড়ল। সে হয়তো এটা মেনে নিতে পারছে না। এই ওকে নিয়ে চলো। সবাই ওকে নিয়ে অফিসে চলে আসলাম। বল তুই এইসব কেন করেছিস? স্যার আমি একা করিনি, আমি এমপির কথা হিসাব করেছি। অমনি আমাকে কাজের জন্য 3 কোটি টাকা দেওয়া হয়েছিল। বুঝলাম, বল খুনগুলো কেন করেছিলি? স্যার এই খুনগুলো আমি করিনি, আমাকে শুধু বলা হয়েছিল যে কলেজের ভিতর আর আমাকে কক্ষের ভিতর গোপন সুড়ঙ্গ করা হবে, আর সেটা দিয়ে ওরা মানুষকে নিয়ে এসে মেরে ফেলে যায়। এগুলোর আসল কারণ বল। এমপির উদ্দেশ্য শহরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, আর সেটার সুযোগ নিয়ে তার কোটি কোটি টাকার অস্ত্র কারবার চালিয়ে যাওয়া, এবং সেই সুযোগটা ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে। সুড়ঙ্গটা কখন বানানো হয়েছিল? স্যার জঙ্গলের ভিতরে সুড়ঙ্গটা আগে থেকে ছিল, ওখানে ওদের সব কাজ কারবার হতো। তারপর কলেজের সাথে জয়েন করে দেয়। আমাকে টাকা দিয়ে বলে যদি আমি কারো কাছে মুখ খুলি তাহলে আমার মেয়েকে জানে শেষ করে দিবে। ও মাই গড, এত বড় চাল চলছে এমপির। স্যার আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা এখন বল ওই আসলামকে কোথায় পাবো? স্যার ওই আসলাম এইসব খুন করে। ও ধামপাড়া পাহাড়ের ভিতরে একটা পুরানো বাড়িতে অবস্থান করেছে। ওর কোনো ছবি আছে? আছে স্যার, এই দেখেন মোবাইলে। আচ্ছা এমপি কোথায় এখন? বাসে আছে হয়তো। স্যার আমাকে মাফ করে দিন, আমাকে আমার মেয়েটার ভবিষ্যৎ পড়ে আছে। এসব করার আগে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবিসনি? এখন জেলে পচে মর। আমি হাজত থেকে বের হয়ে মাহমুদ আর নাহিদকে ধামপাড়ার অভিযান চালাতে বললাম। ওরা 7 জন চলে গেল। তখনই বড় স্যারের ট্যাগ পড়ল। আসবো স্যার? আরে আসো, বসো। ধন্যবাদ স্যার। তোমার উপর খুব খুশি হয়েছি, তুমি আমাদের মান রাখলে। তোমার মতো অফিসারদের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার, এটা আমার দায়িত্ব। আমি কোনো ভুল মানুষের হাতে কেস দিই নাই। আচ্ছা, ওর কাছ থেকে কোনো কথা বের করতে পেরেছো? তারপর স্যারকে রেকর্ডগুলো শোনালাম। এখন কি করব স্যার? এখন আর কি করব? ওদের পুলিশের হাতে তুলে দিব। যা করার ওরাই করবে। আমাদের কাজ শেষ। আমাদের কাজ খুনিকে বের করা। সব অপরাধী তো খুব শিগগিরই ধরা পড়বে। তবে আজ আপনাকে স্যালুট না করে পারছি না। আরে আরে কি করছেন স্যার? আপনি আমার বড় হয়েও। আরে সম্মান করতে ছোট বড় লাগে না। আর আমার পরে এই আসনটা তো তোমারই। দুজনেই হুট করে হেসে উঠলাম।